আজকে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের একটা কবিতা তোমাদের সামনে বোঝাবো। সেটা হচ্ছে কি, কম্পোস্ট আপন। এই জায়গাটা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ভুল উচ্চারণ করে। সেটা হচ্ছে কি, ওয়েস্টমিনস্টার ব্রিজ। কি কবিতাটার নাম আমার সঙ্গে বলো? সেপ্টেম্বর 3, 1802। এই কবিতাটা লিখেছেন কে? লিখেছেন ফেমাস একজন রোমান্টিক পোয়েট। সেটা হচ্ছে কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে কবিতাটা শুরু করার আগে কয়েকটা জিনিস তোমাদের সামনে বলি। কবিতাটা একটা গল্পেরই সংক্ষিপ্ত রূপ। মানে কোনো একটা গল্প বা কোনো একটা বিশ্লেষণ, সেটাকে দীর্ঘায়িতটাকে একটা সংক্ষেপে কিছু কথার মাধ্যমে আমার রিডারকে ভাবাতে সাহায্য করে। তাহলে আজকে যে কবিতাটা আমরা পড়বো সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেসের জায়গার কথা উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে কি, ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা কোথায় আছে? সেটা হচ্ছে লন্ডনে। কোথায় এই ব্রিজটা আছে? লন্ডনে। কোথায়? সেটা হচ্ছে টেমস নদীর উপরে। কি নদীর উপরে? টেমস নদীর উপরে এই ব্রিজটা আছে। তোমরা দেখতে পাচ্ছ কম্পোস্ট। কম্পোস্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, রিটেন, যেটাকে আমরা বলি হচ্ছে লেখা। অর্থাৎ কবিতাটা যেটা লেখা হয় আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে এই কবিতাটা লেখা হয়েছিল। কত সালে? 1802 সালে 3 সেপ্টেম্বর। এই জায়গাটা প্রথমে যে কবিতাটা যখন সংকলন করা হয় তখন সবাই এটাকে 3 সেপ্টেম্বর বলে, কিন্তু পরবর্তীতে যখন এটাকে রিসার্চ করা বা পুনর্মুদ্রীকরণ করা হয় বা রিপ্রিন্ট করা হয়, তখন কিন্তু এটাকে 3 সেপ্টেম্বরটা কিন্তু নয়, সেটা হচ্ছে 31 জুলাইতে লেখা হয়েছিল। এই গেল কবিতার একটু ব্যাকগ্রাউন্ডের, মানে লেখার সময়টা। এবার আমরা এই কবিতার সম্পর্কে কয়েকটা জিনিস তথ্য আমরা জানবো। দেখো, কবিতা মানেই হচ্ছে কোনো কিছু একটার নিজের আত্মপ্রকাশ করা। কবি এখানে আমরা একটা প্লেসের জায়গা প্রথমেই কবি বললাম, যেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, লন্ডনের। কবি তার বোনের সঙ্গে, বোনের নাম হচ্ছে কি সিস্টার ডরথি। সিস্টার ডরথির সঙ্গে এই সালে 1802 সালে 31 জুলাই লন্ডন থেকে ফ্রেন্স, অর্থাৎ লন্ডন থেকে ড্রোভার, জায়গাটা কোথায়? লন্ডন থেকে ড্রোভার অর্থাৎ ফ্রেন্সের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? সময়টা কি? টাইম, সেটা হচ্ছে কি ডন, অথবা আমরা যেটাকে মর্নিং বলতে পারি। কি? ডন বা মর্নিং। তিনি এই ভোরবেলায় এই রওনা দিয়েছিলেন। রওনা দেওয়ার সময় যখন তিনি ওই ব্রিজটার উপরে ছিলেন, তখন তিনি লন্ডন শহরটার দিকে যখন তাকালেন, লন্ডন শহরের ওই যে সকালবেলার যে সৌন্দর্যটা, সেটাই কিন্তু এই কবিতার মধ্যে আমরা পাবো। এবার এই কবিতার সম্পর্কে আমরা কয়েকটা ইন্টারনাল যে তথ্য সেটা আমরা জানি, যেটা আমাদের পরীক্ষায় এমসিকিউ দেওয়ার একটা ভীষণ চান্স থাকে। সেটা কি? এই কবিতাটা আমি যদি প্রশ্ন করি যে কবে লেখা হয়, অর্থাৎ রিটেন টাইম, এবার আমরা এখানে কয়েকটা কিওয়ার্ড বানিয়ে নেব। রিটেন টাইম, রিটেন টাইমটা কি হবে বলো তো? 31 জুলাই, তারপর 1802। তাহলে পাবলিশ টাইমটা কি হবে? এটা পাবলিশ কবে করা হয়? এটা পাবলিশ করা হয় 1807 সালে। বুঝতে পারলাম? তাহলে এই কবিতাটা, এটা প্রশ্ন হতে পারে যে এটাকে পাবলিশ কবে করা হয়েছিল, কোথায় করা হয়েছিল? এই পাবলিশ করা হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রিমার্কেবল একটা কবিতার সংকলন, পোয়েমস ইন 2 ভলিউমস। কি আছে? পোয়েমস ইন 2 ভলিউমস। এখানে কিন্তু কবিতাটা পাবলিশ করা হয়। তবে এই যে পোয়েমটা যখন এখানে পাবলিশ করা হলো, তখন এই কবিতাটা অ্যাকচুয়ালি কি? আমরা তো কবিতার বিভিন্ন রকম প্যাটার্ন জানতে পারি। সেটা হচ্ছে সনেট, তারপরে হচ্ছে লিরিক্যাল ব্যালার্ড। কারণ আমরা এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে তোমাদের যখন আমি বলেছিলাম
যে এর আগে তোমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে পড়েছো যে ইনি কিন্তু বিখ্যাত একজন রোমান্টিক কবি। রোমান্টিক কবি মানে কি, যিনি প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে সৌন্দর্য বর্ণনা করে গেছেন, এবং এনার একটা কালজয়ী সৃষ্টি আছে, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। সেটা হচ্ছে স্যামুয়েল টেইলর কলরিজের সঙ্গে লেখা সমন্বয়ে, সেটা কালজয়ী। তারপরে এনার দ্বিতীয় সংকলন ছিল পোয়েমস ইন 2 ভলিউমস, যেখান থেকে আজকের এই কবিতাটা আমরা পড়ছি। ব্যাস, এই কবিতায় আমরা জানলাম দুটো তথ্য, একটা কবে লেখা হয়, একটা হচ্ছে কবে সেটাকে পাবলিশ করা হয়। এই যে কবিতাটা, এই টোটালটা হচ্ছে কি 14 লাইন্স এর কবিতা। কত? 14 লাইন, 14 লাইনের কবিতা। তাহলে এই যে 14 লাইনের কবিতাগুলোকে কি কবিতা বলা হয়? এই 14 লাইনের কবিতাগুলোকে বলা হয় কি? সনেট। কি বলি বলো? সনেট, অর্থাৎ চতুষ্পদী কবিতা, যার বাংলা তার সেটা হচ্ছে সনেট। এই সনেট কিন্তু দুই রকমের হয় প্রধানত। একটা হচ্ছে ইংলিশ সনেট, বা যেটাকে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। কি বলা হয়? শেক্সপিয়ারিয়ান সনেট। আর একটা বলা হয় কি? পেত্রার্কান সনেট। কি সনেট বলো? পেত্রার্কান সনেট, বা অনেকে এটাকে ইটালিয়ান সনেট বলে। কি বলে এটাকে? ইটালিয়ান সনেট। আবার যেহেতু এই সনেটটা একটা নির্দিষ্ট প্যাটার্নে লেখা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট ধরন অনুসরণ করে লেখা হয়, সেই ধরনটাকে বলা হয় কি? আয়াম্বিক পেন্টামিটার। মনে পড়ে সবার? আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়, তার জন্য এটাকে আবার অনেকে আয়াম্বিক পেন্টামিটারের সনেটও বলে। তাহলে এই জায়গা থেকে আমরা কয়েকটা তথ্য পেলাম যে এই সনেটটা, অর্থাৎ এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজটা পেট্রাকান সনেট, আদারওয়াইজ ইটালিয়ান সনেট, আদারওয়াইজ আয়াম্বিক পেন্টামিটার সনেট। প্রশ্ন আসতেই পারে যে এটা কি ধরনের সনেট ছিল, হয়তো এর মধ্যে যে কোনো একটা দেওয়া হলো আর বাকি তিনটে অন্য একটা অপশন দিয়ে দেওয়া হলো, তাহলে আমরা জানতে পারলাম এই সনেট হচ্ছে। আচ্ছা, পেট্রাকান সনেটের যে, বা আয়াম্বিক পেন্টামিটার সনেটের দুটো পার্ট থাকে, তাই তো? আমরা জানি কটা পার্ট? দুটো পার্ট। অর্থাৎ এই যে 14 লাইন্স, আমরা কি বললাম যে সনেট হচ্ছে কি 14 লাইন্স। এই 14 লাইন্সের দুটো পার্ট, একটা কি 8 আর একটা হচ্ছে 6। আমরা জানতাম যে 8 লাইন আর 6 লাইনের পার্ট হয়। এই 8 লাইনের পার্টটাকে বলা হয় অক্টেভ, আর 6 লাইনের পার্টটাকে বলা হয় সেস্টেট। এই অক্টেভ আর সেস্টেটটা কি? দেখো, এটা হচ্ছে সনেট 14 লাইন, এটাকে দুটো পার্টে ভেঙে দেওয়া হলো, একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। এই অক্টেভ পার্টে কবি ওনার যত কোয়েরি, অর্থাৎ যত কোশ্চেন, সমস্ত কিছু এখানে রেখে দিচ্ছেন। আর পার্ট 6 মানে যেটা হচ্ছে সেস্টেড পার্ট, সেখানে কিন্তু সেই কোয়েরি আর কোশ্চেনের সমস্ত অ্যান্সার কিন্তু সেখানে দিয়ে যাচ্ছেন। তাহলে এক কথায় কি বলতে পারি, কবি যে কবিতাটা লিখছেন সেই কবিতার প্রথম 8 লাইনে ওনার মনের প্রশ্নগুলো দেখাচ্ছেন, প্রশ্নগুলো বলছেন, আর পরের 6 লাইনে ওই প্রশ্নের উত্তর কবি নিজেই দিয়ে যাচ্ছেন। বুঝতে পারলেন? তাহলে এই যে দুটো পার্ট, তাহলে এই টোটাল 14 লাইনে দেখো ছন্দ একটা আছে, প্রত্যেকটা কবিতার একটা ছন্দ আছে। তাহলে এই কবিতার ছন্দটা কি? অক্টেভ পার্টের ছন্দ হচ্ছে এ বি বি এ বি বি এ, ডিপ মিল আছে, তার মানে সি ডি সি। তারপরে দেখো আছে প্রথমে ডি সি ডি, তাই তো? পরেরটা হবে ডি সি ডি। এটাই হচ্ছে ম্যাচিং হচ্ছে, দেখো ছন্দটা তাই হচ্ছে। লাস্টের দিকে উইল আছে, আবার স্লিপ আছে, তারপর আবার স্টিল আছে, তার মানে কি এল এর সঙ্গে এলটা ম্যাচ করছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল কবিতার একটা প্রাথমিক প্রাইমারি একটা ইনফরমেশন। এখান থেকে আরেকবার রিভাইজ করি, সেটা হচ্ছে কবিতাটা 31শে জুলাই 1802 সালে লেখা হয়। 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমসে এটা ছাপানো হয়। এটা একটা 14 লাইনের সনেট। এটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার সনেট, যার দুটো পার্ট, একটা হচ্ছে অক্টেভ অ্যান্ড সেস্টেট। এই কবিতার ছন্দটা কি আছে? অক্টেভের ছন্দ হচ্ছে এ বি বি এ, সেস্টেটের ছন্দ সিডিসি ডিসিডি। তাহলে এই গেল। এবার আমরা কবিতা সম্পর্কে আলোচনা করি। এই কবিতায় কবি
লন্ডন শহরটার, আমরা শুরুতেই বললাম লন্ডন শহরটার কি একটা সৌন্দর্যের ব্যাখ্যা করেছেন। অর্থাৎ কবি কোন টাইমে যাচ্ছিলেন? ডন বা মর্নিং, অর্থাৎ ভোরবেলায়, অর্থাৎ কেবল সূর্যটা উদীয়মান হয়েছে। ঠিক সেই টাইমে তার বোনের সঙ্গে যখন ঘোড়ার গাড়ি চেপে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, তখন সেই লন্ডন শহরে যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কবি বলছেন এইরকম সৌন্দর্য এর আগে আমরা কখনো লক্ষ্য করিনি। এবং লন্ডনের যে এতটা নিজস্ব সৌন্দর্য আছে, আমাদের টোটাল লন্ডনবাসী এবং টোটাল মানব জাতি এটাকে উপেক্ষা করে চলে যায়। তার জন্য কবিতার প্রথম লাইন আছে, দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে কি এই পৃথিবীর কাছে এত অপরূপ সৌন্দর্য, এর থেকে দেখানোর মতো কিছু আর নেই। Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. যদি কেউ এই সৌন্দর্যটাকে উপেক্ষা করে চলে যায়, একজন বোকা হিসেবে সে নিজেকে বোকা হিসেবে পরিণত করবে। কারণ এই দৃশ্যটার, এই সাইট, এই দৃশ্যটার একটা কি আছে, নিজস্ব মর্যাদা রয়েছে, নিজস্ব সৌন্দর্য রয়েছে। কেমন? লন্ডন শহরের যে সকালবেলা যে সৌন্দর্যটা, সেটা এতটাই অপরূপ, মানে এখানে ফেয়ার মানে সৌন্দর্যের কথা বলা হচ্ছে। সেই সৌন্দর্যটা যদি কেউ উপেক্ষা করে যায়, মানে আমি যদি খেয়াল না করি, তাহলে ডাল উড হি বি অফ সোল, তাহলে মানে কি সে কিরকম মনের মানুষ হবে? সে একদমই মানে বিবেকহীন, অর্থাৎ একদমই মানে নিরেট মাথার বুদ্ধি সম্পন্ন মানুষ হবে, যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটাকে সে বুঝতেই চায় না। কিন্তু কি বলছে, এ সাইট সো স্টাচিং ইন ইটস ম্যাজেস্টি, যদিও এর কি আছে, একটা নিজস্ব আত্মমর্যাদা রয়েছে সৌন্দর্যের। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয় এমসিকিউ, বলো তো, যে পৃথিবীর এই প্রথম লাইনটা, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই লাইনটা তুলে দিয়ে বলা, হয়তো তুলে দিয়ে বললো দিস স্টেটমেন্টস ট্রু অর ফলস, কি হবে এই স্টেটমেন্টটা, ট্রু না ফল? ট্রু। তারপর হয়তো প্রশ্ন হতে পারে যে এ সাইট সো স্টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টির জায়গায় একটা আন্ডারলাইনিং করে রাখলো, নিচে কয়েকটা অপশন দিল, তাহলে আমরা ওখানে কি বসাবো? ম্যাজেস্টি বসাবো। নেক্সট, এবার এই যে প্রাথমিক যে আমরা 3 লাইন পেলাম, দেখো আমি কি বলেছিলাম, অক্টেভ পার্টে কবি ওনার প্রশ্ন রাখবেন বা ওনার কোয়েরিটা রাখবেন। তাহলে প্রথম 3 লাইন পড়ে আমরা প্রশ্ন পেলাম, তো কোয়েরি তো জানতে পারলাম। কবি কিন্তু বললেন যে মানুষ কেন উপেক্ষা করে যায়, এত সৌন্দর্য রয়েছে, এত কৃত্রিম সৌন্দর্যের পিছনে না দৌড়েই প্রাকৃতিক সৌন্দর্যের পিছনে দৌড়ানোটাই আমাদের সবার প্রয়োজন। একটা কৃত্রিম সৌন্দর্য তো ক্ষণিকের সময়, তাই না? কিছুক্ষণের মধ্যে কৃত্রিম সৌন্দর্য নষ্ট হতে পারে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তো চিরন্তর, ইটারনাল, সেটা কোনোদিনই শেষ হবে না। সেটা কিন্তু কবি বোঝাতে চাইছেন প্রথম লাইনেই। নেক্সট, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, আন্ডারলাইন করে নাও। বলছে এই শহরটা, অর্থাৎ সিটি বলতে এখানে কোন শহরের কথা বলা হয়েছে বলতো? কোন শহর? লন্ডনের কথা বলছে। বলছে দিস সিটি, এই শহরটা, নাও ডথ, এই যে ডট শব্দটা আমরা পেলাম, ডিওটিএইচ, এই ডট হচ্ছে আর্কেইক ওয়ার্ড, যার নিউ ভার্সন হচ্ছে ডাজ। কি বললাম? আমাদের মডার্ন ইংলিশে যেটাকে বলা হচ্ছে কি ডাজ। বুঝতে পারলে? তাহলে দেখো বলছে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, যেন মনে হচ্ছে এই শহরটা একটা নতুন পোশাক পরেছে। গার্মেন্ট মানে কি? নতুন পোশাক পরেছে। আচ্ছা, কিসের পোশাক বলো তো? সৌন্দর্যের পোশাক, তাই না? একটা শহর তো আমাদের মতো এরকম জামা কাপড় পরতে পারে না। তাহলে তার এখানে গার্মেন্টের সঙ্গে কিসের তুলনা করা হচ্ছে? বিউটির তুলনা করা হচ্ছে, তাই তো? মানে যেটা ইটারনাল বিউটি, মানে চিরন্তর যে সৌন্দর্য, সেটাকে তুলনা করছি। দ্য বিউটি অফ মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, দেখো পরের লাইনে বলছে দ্য বিউটি অফ মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার, মানে সকালবেলার যে সৌন্দর্যটা একদম নিস্তব্ধ, নীরব, অ্যান্ড বেয়ার মানে কি উন্মুক্ত, মানে কি কেউ তো সৌন্দর্য দেখার নেই, প্রকৃতি এত সুন্দর সেজে আছে, এই সৌন্দর্যটাকে দেখার মতো পুরো মানুষ জাতি কি হয়ে গেছে? অবহেলা করছে। নেক্সট, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, বলছে এই শহরের সমস্ত জাহাজগুলি,
অর্থাৎ টেমস নদীর ধারে যে জাহাজগুলি বাঁধা আছে, টাওয়ার্স, বড় বড় যে টাওয়ার্স, ডোমস, সমাধিস্থলগুলি, থিয়েটার্স, নাট্যশালাগুলি, অ্যান্ড টেম্পেলস, মন্দিরগুলো, লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, পুরো খোলা আকাশের নিচে উন্মুক্ত মাটির উপরে একা একাই পড়ে রয়েছে। সেখানে কোনো ভিড় নেই, সেখানে কোনো কলহ নেই, সেখানে সৌন্দর্য নিয়ে আলোচনা নেই। তার মানে কবি দেখেছো কতটা কষ্টের জায়গা তুলে ধরছেন। মানে এখানে লন্ডন শহরটাকে অ্যাজ এ পার্সনিফাই করেছেন একটা হিউম্যান ক্যারেক্টারের সঙ্গে, তাই না? মানে একটা হিউম্যান ক্যারেক্টারের সঙ্গে করছে, কারণ প্রকৃতিরও কষ্ট হয়। প্রকৃতি কষ্ট হয় এই কারণে যে প্রকৃতি বলে যে আমি এত সুন্দর, সবাই কৃত্রিম সৌন্দর্যের পিছনে ছুটছে, আমার প্রাকৃতিক সৌন্দর্য কেউ নিচ্ছে না। তাই বলছে আমার যে সমস্ত জিনিসপত্র সেটা খোলা আকাশের নিচে উন্মুক্ত মাটির উপরে একা একাই পড়ে রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস এয়ারটা কেন বলছে দেখো, বলছে সকালবেলার যে আবহাওয়াটা দেখবে একটা মানে নিস্তব্ধ পরিপূর্ণ বাতাসে থাকে, সতেজ বাতাসে পরিণত থাকে, যে বাতাসে কোনো ধোঁয়া থাকে না। এখানে স্মোকলেস বলতে কি বোঝানো হচ্ছে, কলকারখানার যে পলিউশন, মানে কি লন্ডন শহরে এখনো কলকারখানার সেই নির্গত কার্বন ডাইঅক্সাইড এসে পরিবেশটাকে দূষিত করেনি। তার মানে সকালবেলা সৌন্দর্যটা এতটাই মনোরম যে বাতাসে কোনো ধোঁয়া নেই। আমি বোঝাতে পারলাম? স্মোকলেস এয়ারটা কেন বলছে, কারণ সেখানে দিনের বেলায় কলকারখানা চালু হলে কি হবে, ধোঁয়া আকাশে মিশে যাবে, সেখানে কি হয়ে যাবে, ঘন কালো একটা মেঘের মতো সৃষ্টি হবে, তখন হয়তো অনেক সৌন্দর্য আমাদের চোখের আড়ালে চলে যাবে। কিন্তু এখন তো স্মোকলেস, এখন তো কোনো কলকারখানা চলে না, তাহলে এখন ধোঁয়া নেই, আকাশটা পুরো মানে মৃদুমন্দ বাতাসে পরিণত হয়ে গেছে। সেই টাইমে কি বলছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত কিছু চকচক করছে, উজ্জ্বল রয়েছে। কোনগুলো বলতো, কোনগুলো সমস্ত কিছু চকচক করছে, উজ্জ্বল করছে? লন্ডন শহরের বিউটিটা, তাই না? কি সেটা? শেপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এই জায়গাগুলো। তাহলে বুঝতে পারলাম, তাহলে আমরা প্রথম 8 লাইনে কবি কি বলতে চাইলেন। প্রথম 8 লাইনে কিন্তু সমস্ত কিছু কিন্তু কবি ওনার মনের কুয়েরিটা জানালেন, যে লন্ডন শহরের একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে, যেটা স্মোকলেস এয়ারে সমস্ত কিছু উজ্জ্বল, তবুও মানুষ সেটাকে কি করছে, উপেক্ষা করে নিজের কাজে চলে যাচ্ছে। লাস্ট অফ দ্য পার্টটা, যেটা সেস্টেড পার্ট, অর্থাৎ প্রথম 8 লাইনে তিনি যা যা বললেন, যা যা কোয়েরি আনলেন, বা যা যা কোশ্চেন মনে হলো আমাদের, সেই সবের সমস্ত কিছু একটা এক্সপ্লেনেশন বা অ্যানোটেশন আমরা পাবো। অর্থাৎ উনি আমাদেরকে এটাও বলে যাচ্ছেন যে কিভাবে আমরা এইগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। দেখো কি বলছে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। বলছে ভ্যালি, রক আর হিল, মানে কি বলছে, মানব জাতি এটাকে উপেক্ষা করে গেলেও নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, সূর্য কখনো নিজের এই দায়িত্ব থেকে সরে যায় না। গ্লিটারিং বা ব্রাইট কিসের মাধ্যমে হয়, আলো পড়বে তারপর তো সেটা চকচক করবে। তাহলে লন্ডন শহরের উপর ভোরের আলোটা যখন পড়ছে তখন সেটাই তো চকচক করছে। তার মানে কি সূর্যের আলোটা পড়ছে, তাই কি বলতে, সূর্য কিন্তু উপেক্ষা করছে না, সূর্য কিন্তু নিজের কাজ করে যাচ্ছে। সে কি, তার যে প্রথম দিনের ফার্স্ট স্প্লেন্ডার, মানে কি দিনের প্রথম আলো, অর্থাৎ সকালবেলায় সূর্য ওঠার পরে যে আলোটা পড়ে, সেই ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আলোটা কোথায় পড়ছে, ভ্যালিতে, উপত্যকায় পড়ছে, রক পাথরের উপরে পড়ছে, হিল উঁচু পর্বত বা টিলার উপরে পড়ছে। নেভার শ আই নেভার ফেল্ড আ কাম সো ডিপ, আমি কখনো এতটা শান্ত মনোরম পরিবেশ বা দৃশ্য আমি কখনোই অনুভব করিনি, আমি দেখিনি। নেভার শ মানে আমি কখনোই এতদিন আর আমি এতটা দেখিনি কোনোদিন, বা আমার এতটা চোখে দৃষ্টিগোচরই পড়েনি। আই নেভার ফেল্ড, আমি এত অনুভবই কখনো করতে পারিনি। এ কাম সো ডিপ, এত যে লন্ডন শহরের এত যে মনোরম শান্ত একটা সৌন্দর্যের দৃশ্য রয়েছে, সেটা আমার চোখে গোচরে আসেনি। দ্য রিভার গ্লিটেড অ্যাট হিজ ওন সুইট হিল, এবং এই যে টেমস নদীর কথা বললাম, এই টেমস নদীটা নিচ দিয়ে আপন বেগে বেয়ে যাচ্ছে।
নদীতে বাধা দেওয়ার মতো কেউ নেই। নদীতে বাধা কে দেয়? জাহাজ। নদীতে যখন জাহাজটা চলে তখন জলগুলো কি বাধা পায়, তাই তো? তাই কি বলছে নদীটা, এখানে রিভার গ্লিথেড, গ্লিথেড মানে বয়ে চলা, বলছে নদীটা নিজের আপন মনে বয়ে চলে যাচ্ছে, তাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। দেয়ার, এবার তাহলে তখন কবি কি বলছেন? দেয়ার গড, হে ভগবান, হাই রে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাজ স্লিপ, প্রচুর বাড়িগুলো যেন মনে হচ্ছে চির নিদ্রায় রয়েছে। কেন বলতো? ভোরবেলায় কেউ কি সকালবেলায় ঘুম থেকে ওঠে? সবাই ঘুমিয়ে আছে। তার মানে বাড়িগুলোর আলো বন্ধ করা আছে, তার মানে বাড়িগুলোই কোনো কোলাহল নেই, কোনো হইচই নেই, বাচ্চারা চেঁচামেচি করছে না, তার মানে কি বাড়িগুলো পুরো নিদ্রাচ্ছন্ন বলে দিচ্ছে এখানে। তার মানে এখানে দেখো, দা হাউসেস সিম অ্যাজ স্লিপ বলতে এখানে টোটাল মানব জাতিকে বুঝিয়েছেন, কিন্তু যে টোটাল মানব জাতি এখন যেন মনে হচ্ছে চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। এত সকালের এত অপরূপ দৃশ্য সেটা মানব কেউ দেখেনি। কোনদিন আমরা সূর্য উদয় দেখেছি? কোনো সূর্য উদয় দেখেছি? এক মিনিট, দেখেছি কি? দেখবি সকালবেলায় যখন সূর্য আকাশে ওঠে তখন যে আকাশটা লাল আভা বা একটা অরেঞ্জ যে আভাটা আসে, সেটা কেমন লাগে দেখতে? দুপুর বেলায় যে সূর্যটা থাকে ঠিক সেরকম লাগে। যদি কোনোদিন সমুদ্রে যাওয়ার সৌভাগ্য হয় অথবা পাহাড়ে যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে এই সানরাইজিং দৃশ্যটা তোমরা দেখবা। দেখবা যখন সূর্য ওঠে তখন একটা হলুদ বা একটা অরেঞ্জ কালারের একটা যে আভা সারা আকাশ ছড়িয়ে যায়, মানে যেন মনে হয় নতুন একটা কোন দিনের শুরু হচ্ছে। সেই রকমই এখানে বলতে চাইছে যে and all that mighty heart is lying still, এত কিছু হলেও যেন মনে হচ্ছে লন্ডন শহরেরও কিছুটা প্রাণ এখনো বেঁচে আছে, এখনো মরে যায়নি। কিভাবে বেঁচে আছে? কবির এই লেখার মাধ্যমে। আজকে লন্ডন শহর নিয়ে আমরা আলোচনা করছি, ওয়েস্টমিনস্টার ব্রিজ নিয়ে আলোচনা করছি। কিভাবে করছি? এনার লেখাটা। তাই তিনি বলছেন কি যে এই আমাদের শহরের বা লন্ডনের যে বিউটিটা, মর্নিং বিউটিটা যদি শেষ হয়ে যায়, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এর শক্তিটা অর্থাৎ সৌন্দর্যটাকে কিছুটা বাঁচিয়ে রাখো। কিভাবে বাঁচিয়ে রাখবে? আমার এই লেখা যতদিন মানুষ পড়বে ততদিন লন্ডন শহরের বিউটি জানতে পারবে। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যদিও এটা নেই, ওখানে ছিল কি হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার ওয়াইফ বউ, কিন্তু আমি ওটাকে একটুখানি মডার্নিজম করে দিলাম যে এতটা কি তবু কথা কও না কেন বউ। সারা জীবন মনে থাকবে, কেউ কিন্তু কোনোদিন ভুলবে না। ভুলবে কি? কেউ ভুলবে? তা সেই এই কবিতাটাও সেম, সারা জীবন আমাদের মনে থাকবে, কেউ কোনোদিন ভুলবে না। আর এই কবিতা যতদিন আমরা পড়বো ততদিন কি মনে থাকবে? লন্ডন শহরের বিউটিটা। আর একটা, এই ক্লাসটা যারা করছো, যতদিন এই ক্লাসটা থাকবে ততদিন কিসের কথা মনে থাকবে? ভাস্কর স্যারের ইংলিশ ক্লাসটার কথা মনে থাকবে।